দেখা যাচ্ছে ফাইল দিয়েছি, হ্যাঁ দেখা যাচ্ছে। আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট কেন, সিমপ্লেক্স মেথড অনেকেই এটাতে গুলিয়ে ফেলে এবং সিমপ্লেক্স মেথডটা অনেকের কাছে কঠিন লাগে, যে এখানে অনেকে করতে চায় না। সিমপ্লেক্স মেথডে আমরা এই গত ক্লাসে গ্রাফিক্যাল করার সময় এই ফর্মুলেশনটা করেছিলাম, মনে আছে কিনা? p = 40x1 জি + স্যার, 30x2, করছিলাম এটা। হ্যাঁ, এই মিক্সিং প্যাকেজিং এবং কাটিং মিক্সিং প্যাকেজিং সেই প্রবলেমটা, এটাকে আমরা সিমপ্লেক্স মেথডে করব। সিমপ্লেক্স মেথডের সুবিধা অসুবিধা কি মনে আছে? সুবিধা হচ্ছে যে আমাদের যে ভেরিয়েবলস গুলো ছিল সেটার সংখ্যা যতগুলোই হোক না কেন আমরা সিমপ্লেক্সে করতে পারবো। গ্রাফিক্যালে শুধু দুইটা থাকলেই আমরা করতে পারতাম, দুইটার বেশি হলে আমরা করতে পারতাম না, কিন্তু সিমপ্লেক্সে এর বেশি হলেও আমরা করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে সিমপ্লেক্সে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফর্মেই আমরা সলিউশন করতে পারি। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে অবজেক্টিভ হতে হবে ম্যাক্সিমাইজেশন, আর কনস্ট্যান্ট গুলো হতে হবে লেস ইকুয়াল টু টাইপ। এটা হলেই শুধুমাত্র আমরা সিমপ্লেক্সে করতে পারবো। এই হচ্ছে সুবিধা অসুবিধা দুইটা। আমাদের এখানে একটা ফর্মুলেশন করা আছে, সেই ফর্মুলেশনটা আমরা সিমপ্লেক্সে করব। সিমপ্লেক্সে করার জন্য আমাদের কিভাবে করব সেই জিনিসটা একটা, সিমপ্লেক্সটাকে বলা হয় আসলে অ্যালজেব্রিক মেথড। অ্যালজেব্রা বা বীজগণিতের মতো করে সলিউশন করতে হবে, যেখানে আমরা আমরা বীজগণিতে যারা বিভিন্ন এই সমীকরণগুলো করেছিলাম, যে ভেরিয়েবলস যতগুলা তার সমান বা তার চাইতে বেশি সংখ্যক যদি ইকুয়েশন থাকে, একটা থেকে আরেকটাকে যোগ বিয়োগ পূরণ ভাগ করে বা x1 এর মান একটা থেকে নিয়ে আরেকটাতে আমরা বসিয়ে আমরা মান বের করেছিলাম। এটা হয়তো তোমরা অনেকেই করেছো বীজগণিতের মতো করে, কিন্তু এখানে বীজগণিতের মতো করে আমরা সেট করব। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে লেস ইকুয়াল টু আছে, প্রথমে এটা এই লেস ইকুয়াল টু আছে, সেই লেস ইকুয়াল টু থাকলে আর বীজগণিতের মতো করে আমরা অ্যাপ্লাই করতে পারি না। এই জন্য এটাকে প্রথমেই আমাদের ইকুয়াল করে নিতে হবে। তো x1 লেস ইকুয়াল টু 16, তাহলে আমরা এটাকে ইকুয়াল করতে পারি এইভাবে যে x1 16 সমান হতে পারে অথবা কম হতে পারে, এটাতে তাই মিন করেছে। তা আমরা ধরে নিলাম যে x1 এর সঙ্গে আরেকটা ভেরিয়েবলস, এখানে ধরে নিলাম x, একটু দেখি আমরা, এখানে ধরে নিলাম y1, আমরা এটা ধরলাম y1 ইকুয়াল টু 0। তাহলে এটা সরি ইকুয়াল টু 16, এটা আমরা কিভাবে করলাম? আমরা y1টা এরকম একটা ভেরিয়েবলস নিলাম যেটা হচ্ছে 16 এবং x1 এই দুইটার মধ্যে ডিফারেন্স যত সেটা, এখান থেকে আমরা পাচ্ছি কি y1 ইকুয়াল টু 16 মাইনাস x1, তাই তো? y1 ইকুয়াল টু 16 মাইনাস x1। এখন x1 এর মান 16 হতে পারে, সেই ক্ষেত্রে y1 এর মান কত হবে? 0। 0। x, হ্যাঁ x1 এর যে কোনো মানের মান হতে পারে, তখন এই 16 আর এই দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটাকে হচ্ছে y1। এইটাকে বলা হয় স্ল্যাক, SLACK, স্ল্যাক ভেরিয়েবলস, মানে হচ্ছে ঘাটতি ঘাটতি ভেরিয়েবল বলতে পারি আমরা, যে এই রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা আমরা এই একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে y1 দিলাম আমরা। y1 এর একটা মান থাকতে পারে, আবার y1 এর মান নাও থাকতে পারে। যদি x1 ইকুয়াল টু 16 হয় তখন y1 ইকুয়াল টু 0, আর x1 যদি 16 থেকে কম হয় তখন যেটুকু কম আছে সেটুকু হচ্ছে y1 এর। আমরা সলিউশন করলে এটা পেয়ে যাব। একইভাবে x2 লেস ইকুয়াল টু 8 আছে, তাহলে আমরা লিখতে পারি x2 প্লাস y2 ইকুয়াল টু 8, x1 প্লাস 2x2 প্লাস y3 ইকুয়াল টু 24। কেন আমরা এখানে তিনটা ভেরিয়েবল ধরেছি? তিনটা তো ডিফারেন্ট হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তিনটার জন্য তিন রকম হইতে পারে এই পার্থক্যটা। এই জন্য এখানে আমরা লিখে দিই যে y1 y2 y3 আর দ্য স্ল্যাক ভেরিয়েবলস, এভাবে লিখে দেই y1 y2 and y3 are slack variables। স্ল্যাক ভেরিয়েবলস মানে হচ্ছে ঘাটতি ভেরিয়েবলস। এন্ড এবং আরেকটা আমরা লিখে নেই যে x1 x2 y1 y2 এবং y3 গ্রেটার ইকুয়াল টু 0।
লিনিয়ার প্রোগ্রামিং এর কোনো ভেরিয়েবলই নেগেটিভ হতে পারবে না, 0 বা 0 থেকে বেশি হবে। সুতরাং এখানে যে ভেরিয়েবলই ধরি না কেন সেটা অবশ্যই 0 থেকে বের। তো প্রথমেই আমার এই বীজগণিতের মাধ্যমে সিমপ্লেক্সে করতে গেলে প্রথমেই ফর্মুলেশনের পরে এটাকে ইকুয়াল টু তৈরি করতে হবে। তা আমরা এখানে ইকুয়াল টু করে দিলাম। তা আমাদের যখনই আমরা y1 y2 y3 তিনটা নতুন ভেরিয়েবলস এনেছি, তো অবজেক্টিভেও এটার একটা এফেক্ট পড়তে পারে, কিন্তু যেহেতু এটা আমাদের সাথে জড়িত না সেই জন্য এটার এফেক্ট আমরা 0 ধরবো, কারণ x1টা ওই কোম্পানি তৈরি করবে, তার তার হাতে, x2টাও তার হাতে। সুতরাং এই প্রফিটটা শুধুমাত্র x1 x2 তাকে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু y1 y2 y3 এই তিনটা স্ল্যাগ ভেরিয়েবলস, ঘাটতি ভেরিয়েবল যেগুলো অন্য কিছুর উপরে নির্ভরশীল হতে পারে, সেটা এই আমাদের যে কনসার্ন যেটা করতেছি সেটার প্রফিটে কোনো এফেক্ট করবে না। স্ল্যাগ ভেরিয়েবলস এই প্রফিট অবজেক্টিভ ফাংশনে কোনো এফেক্ট করবে না, কিন্তু তারপরেও এইটাকে অবজেক্টিভ ফাংশনে আমাদের যোগ করতে হবে। যদিও এটা বলি যে এটা কোনো এফেক্ট করবে না, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? এটা করতে পারি প্লাস 0 ইন্টু y1 প্লাস 0 ইন্টু y2 প্লাস 0 ইন্টু y3, এইভাবে আমরা করতে পারি। কারণ এটা দিয়ে সামথিং ইনটু ইনটু এই প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন এটার মতো করে x1 x2 এর মতো করে, তাহলে এটা হবে অবজেক্টিভ ফাংশন। এটাই জাস্ট আমাদের একটু পরের কলমে দেখা যাচ্ছে। এটা এটাকে করার কি দরকার? করার দরকার হচ্ছে যে অবজেক্টিভ ফাংশনে এটার কোনো একটা এফেক্ট থাকতে পারে, এই জন্য আমরা এটা করেছি। একটু পর আমরা দেখাবো এটা কেন করেছি সেই জিনিসটা। আর এটাকে আমরা সাজাই এরকম করে যে প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা সাজাবো, ভেরিয়েবলস গুলো এক সাইডে থাকবে আর শুধুমাত্র ইন্টিজার গুলো রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। এই জন্য p ইকুয়াল টু 40x1 প্লাস 30x2 প্লাস এই ছিল, এগুলোকে আমরা সবগুলো নেগেটিভ করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি এটা। আর x1 প্লাস y1 ইকুয়াল টু 16, x2 প্লাস y2 ইকুয়াল টু 8, x1 প্লাস 2x x2 প্লাস y3 ইকুয়াল টু 24, এটা আমরা করে নিয়েছি। 1 2 3 4 চারটা ইকুয়েশন দিয়েছি, এখানে লিখে দিলাম y1 y2 and y3 are slack variables এবং x1 x2 y1 y2 y3 is greater equal to 0। এইটুকু হলো আমাদের প্রথম ধাপ। এটুকু করার পরেই আমাদের যে জিনিসটা করতে হয়, আমরা একটা টেবিলে সেট করি মানগুলো, একটা টেবিলে সেট করে নেই। এখানে আমরা একটা টেবিলে সেট করেছি, টেবিলটা একটু শেয়ার দিই। ওকে, এই হচ্ছে সেই টেবিলটা। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, ওকে। টেবিলটাতে আমাদের এখানে এরকম ভাবে করতে হবে। প্রথম অংশটুকু হচ্ছে বেসিক ভেরিয়েবলস। বেসিক ভেরিয়েবলস বি ভি দিয়ে আমি এখানে করেছি, এটা হবে বেসিক ভেরিয়েবল। ই এন মানে হচ্ছে ইকুয়েশন নাম্বার। এখানে একটা ই দিতে পারো, টান দিতে পারো। স্যার বোঝা যাচ্ছে এখানে হোয়াইট দাগ আছে, দাগ তো লাগবে না। জাস্ট আমি এখানে এখানে 2 লাইন আছে এই জন্য এগুলোকে আমি আলাদা করার জন্য এইটুকু হচ্ছে এটার উপরে লিখতে হবে কোএফিসিয়েন্ট অফ এটা রাইট হ্যান্ড সাইড রেশিও। এখন আমাদের ইকুয়েশন গুলো ছিল p minus 30x 40x1 minus 30x2 minus y1 0 y1 minus 0 y2 minus 0 y3 equal to 0। আরেকটা ছিল x1
প্লাস y1 ইকুয়াল টু 16, x2 প্লাস y2 ইকুয়াল টু 8, x1 প্লাস 2s x2 ইকুয়াল টু 24। এই ছিল ইকুয়েশনটা। এখন কোএফিসিয়েন্টে এখন আমরা বসাবো। প্রথমেই বসাতে হবে এই কোএফিসিয়েন্ট এই স্যার অংশটা। y3 টা বাদ গেল নাকি? ও হ্যাঁ, y3 বাদ গেছে, প্লাস y3। ওকে, প্রথমে এই জিনিসগুলো বসাতে হবে। দেখো, প্রথমে পি এর ইকুয়েশনটা 1 নাম্বার, এটা হবে ইকুয়েশন নাম্বার, আমি এটা আগে বসিয়ে দিই। এটা 1 2 3 4, চারটে ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন ছিল পি এর। পি এর সহগ কত আছে? পি এর সাথে এটার কোএফিসিয়েন্ট আছে 1, 1 x1 এর সাথে আছে -40, x2 এর সাথে আছে -30, y1 এর সাথে আছে 0 0 0, রাইট হ্যান্ড সাইড আছে 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আমরা বসিয়ে দিলাম। দ্বিতীয় ইকুয়েশন, পি নেই, যেটা নাই সেটা 0 দেব। পি নাই 0, x1 হচ্ছে 1, x2 নেই, y1 হচ্ছে 1, y2 নেই, y3 নেই, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 16। 3 নাম্বার ইকুয়েশন, পি নেই, x1 নেই, x2 হচ্ছে 1, y1 নেই, y2 হচ্ছে 1, y3 হচ্ছে নাই, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 8। 4 নাম্বার ইকুয়েশন, x1 হচ্ছে পি নেই, সরি পি নেই, x1 1, x2 হচ্ছে 2, এটা নেই, y2 নেই, y3 হচ্ছে 1, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 24। এইটুকু হচ্ছে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে এটা কিন্তু একটা লিনিয়ার প্রোগ্রামিং এ প্রত্যেকটা স্টেপ, এটা হচ্ছে একটা স্টেপ, একটা যখন আমরা একটা টেবিল ফুলফিল করলাম সেটুকু হচ্ছে একটা সলিউশন, প্রত্যেকটা একটা সলিউশন। এখানে সলিউশন বের করার জন্য বেসিক ভেরিয়েবলস গুলো কি সেটা জানতে হবে। বিভি মানে হচ্ছে বেসিক ভেরিয়েবলস। বেসিক ভেরিয়েবলস সেটাকে বলি যেগুলো basic variables are the variables that make a unit matrix। একটা ইউনিট ম্যাট্রিক্স তৈরি করেছে ভেরিয়েবলস গুলো, সেইগুলোকে বলছি আমরা বেসিক বিভি বা বেসিক ভেরিয়েবলস। এখন ইউনিট ম্যাট্রিক্স কি মনে আছে? গত ক্লাসে বলেছিলাম যে স্যার y1 থেকে y3 পর্যন্ত এটা ডায়াগোনাল গুলো 1 হবে স্যার, ডায়াগোনাল গুলো 1 হ্যাঁ হবে। ডেফিনিটলি। এই যে এখানে তাহলে কি কি হবে দেখো, এই বরাবর হচ্ছে পি এর এটা, আর পি এর জায়গায় আছে 1, বাকি তিনটে শূন্য। এখানে y1 এর ঘর 2 নাম্বার ইকুয়েশনে y1 আছে আর বাকি তিনটে শূন্য। এটা 3 নাম্বার ঘরে y2 1, বাকি তিনটে শূন্য, এগুলো শূন্য। সুতরাং যেমন এটা হচ্ছে পি এর কোএফিসিয়েন্ট, এখানে 4 ঘরের এবং এখানে 4টা আমাদের আছে 1 2 3 4, 4টা দিয়ে আমরা ইচ্ছা করলে ইউনিট ম্যাট্রিক্স করা যায়। সুতরাং এখানে আমরা ইউনিট ম্যাট্রিক্স কি হবে, এখানে হবে যেহেতু পি এর প্রথম ঘরে p1, সুতরাং এখানে আমরা লিখতে পারি p, এখানে হচ্ছে দ্বিতীয় ঘরে y1, সুতরাং y1 y2 and y3। এইটা দিয়ে একটা ইউনিট ম্যাট্রিক্স করা যায় কি রকম, p y1 y2 এবং y3, এইটা সমান সমান 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 1, এইটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 0 16 8 24। এই একটা ইউনিট ম্যাট্রিক্স ফরম্যাটে যেতে পারে। যখনই এরকম ফরম্যাটে যেতে পারে তখন আমরা বলতে পারি, এই ফরম্যাটে গেলেই তখন আমরা বলতে পারি, সুতরাং আমরা পাচ্ছি p সমান 0, y1 সমান 16, y2 সমান 8, y3 সমান 24। দেখো এই মানগুলো যদি আমরা এই
আমাদের 1 2 3 4 ইকুয়েশনে বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। এবং এটার মধ্যে বাকি যে ভেরিয়েবলস গুলো আছে যেগুলো ইউনিট ম্যাট্রিক্স করে সেগুলোই সমান রাইট হ্যান্ড সাইড, আর বাকিগুলো হচ্ছে 0। সুতরাং এই ক্ষেত্রে আমরা পাচ্ছি x1 সমান 0, x2 সমান 0। যেহেতু এগুলো ইউনিট ম্যাট্রিক্স করতে পারে না, সুতরাং এগুলো হচ্ছে 0। এইটা একটা সলিউশন, কিন্তু এই সলিউশনটা আমাদের কাম্য না। কেন কাম্য না? কারণ হচ্ছে এটা কোনো মানে হয় না। এটার মানে হচ্ছে কেন আমাদের কাম্য না, কারণ আমাদের ভ্যালু দরকার হচ্ছে x1 x2 যেন আমাদের প্রফিট ম্যাক্সিমাম করতে পারি। এখানে প্রফিট হচ্ছে 0, যেখানে এক্সটার্নাল স্ল্যাক ভেরিয়েবল গুলোর মান পেয়েছি যেগুলো হচ্ছে আমার সঙ্গে সরাসরি ইনভলভ না, আমার প্রফিটে কোনো ভূমিকা পালন করতে পারতেছে না, সুতরাং প্রফিট আমার 0 হচ্ছে। এই কারণে এটা আমাদের অ্যাকসেপ্টেবল না। আমাদের কি করতে হবে? এরপরে পরের স্টেপে যেতে হবে। কেন পরের স্টেপে যেতে হবে? যেন আমার প্রফিট বাড়াতে পারে কিনা সেই জিনিসটা চেক করার জন্য। প্রফিট বাড়াবো কি বাড়বে কিনা সেটা আমরা বুঝতে পারি যদি অবজেক্টিভ ফাংশনের কোনো একটা কোএফিসিয়েন্ট, এইখানে কোনো একটা কোএফিসিয়েন্ট নেগেটিভ থাকে, তখনই হচ্ছে আমাদের থাকে যে এটা নেগেটিভ থেকে পজিটিভে আনলেই প্রফিট আমাদের বেড়ে যাবে। এখানে -40 আছে আর -30 আছে, সুতরাং এই মাইনাস গুলোকে যদি আমরা কোনোভাবে একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা করতে পারি, তাহলে ইচ্ছা করলে আমাদের প্রফিট বাড়তে পারে। সেটা দেখানোর জন্যই আমাদের কি করতে হবে? আমাদের পরের স্টেপে যেতে হবে। ঠিক আছে, আমরা পরের স্টেপে কেন যাব এটা বুঝতে পারছো কিনা? পরের স্টেপে যাব যেহেতু আমাদের প্রফিটটা 0 এবং প্রফিট বাড়ানোর সুযোগ আছে, সুতরাং আমরা এই জন্য পরের স্টেপে যাচ্ছি। অবজেক্টিভ ফাংশনের কোনো একটা কোএফিসিয়েন্ট নেগেটিভ থাকলেই আমাদের পরের স্টেপে যেতে হবে, কারণ হচ্ছে ওই নেগেটিভ থাকলে আমাদের পজিটিভ করলেই প্রফিট বাড়বে। ওকে, এইখানে আমাদের নেগেটিভ আছে, x1 এবং x2 এর কোএফিসিয়েন্টটা নেগেটিভ আছে, সুতরাং আমাদের পরের স্টেপে যে আমরা এই যে কোনো একটা ভেরিয়েবলসকে আমরা চেঞ্জ করে দিতে পারলে সেটাকে আমরা প্রফিটে নিয়ে আসতে পারবো। আরেকটা হচ্ছে যে x1 x2 এর মান যদি আমি এই বেসিক ভেরিয়েবলসে আনতে চাই, তাহলে কি করতে হবে? যে কোনো একটাকে 1 ধরে বাকিগুলোকে 0 করে ইউনিট ম্যাট্রিক্স ফর্মে আনতে পারলেই আমাদের এই এখানে এখানে যে ভ্যালুগুলো আছে -40 1 0 0, এটা যদি 1 0 0 1 আর 3টা 0 থাকতো, তাহলে আমাদের এই বেসিক ভেরিয়েবলসে এটার মানটা চলে আসতো। সুতরাং এই মানটা আনার জন্যই আমরা ইচ্ছা করলে একটাকে চেঞ্জ করতে হবে। এটা কি করব? একটা ইকুয়েশনের সঙ্গে আরেকটা ইকুয়েশন গুণ ভাগ যোগ বিয়োগ এটা করে আমরা এই কাজটা করতে পারি। তো আমাদের নেক্সট স্টেপে নিতে হলে যে x1 বা x2 কে যদি আমরা কোনটাকে আমরা বেছে নেব, যে কোনো একটাকে বেছে নিতে হবে, দুইটাকে একসাথে আমরা বেসিক ভেরিয়েবল আনতে পারবো না। সাধারণত যেটা ম্যাক্সিমাম নেগেটিভ সেটাকে আমরা প্রথমে চেঞ্জ করি। একটু দেখাই, এখানে আমাদের দেখানো আছে যে ওই আগেরটাই আমরা দেখানো আছে, এখানে p সমান, এখানে আমাদের এইটাই দেখানো আছে। এখন আমাদের ম্যাক্সিমাম নেগেটিভ হচ্ছে x1 -40, সুতরাং এইটাকে আমাদের চেঞ্জ করে শূন্যতে এটাকে নিয়ে যেতে হবে। এখন এইটাকে নিয়ে যাওয়ার জন্য একটা কোন ভেরিয়েবলসটাকে আমরা প্রথমে চেক করব, সেটা হচ্ছে এন্টারিং ভেরিয়েবলস বলি আমরা। এন্টারিং ভেরিয়েবল সেটা হচ্ছে কোনটাকে আমরা সিলেক্ট করি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ। সেটা কি হচ্ছে এন্টারিং ভেরিয়েবল, বা সংক্ষেপে আমরা বলি ইভি, এন্টারিং ভেরিয়েবল। এন্টারিং ভেরিয়েবলটা হচ্ছে আমাদের x1। তাহলে আমাদের x1টাকে আমরা চেঞ্জ করে ইউনিট ম্যাট্রিক্সে নিয়ে আসব। ইউনিট ম্যাট্রিক্স বলতে
আমরা 1 0 0 0 এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এই ফরম্যাটে নিয়ে আসতে হলে এখন কোনটাকে 1 করব আর কোনটা 0 করব সেটা বের করার জন্য একটা আমাদের আছে, সেটা হচ্ছে রেশিও। রেশিও ইকুয়াল টু right hand side divided by coefficient of EV. এন্টারিং ভেরিয়েবলস এর যে কোএফিসিয়েন্ট গুলো সেটা দিয়ে রাইট হ্যান্ড সাইড কে ভাগ করব, ভাগ করে শুধুমাত্র পজিটিভ অংশটুকু নিব। যেমন এখানে এটা এটা হচ্ছে, সুতরাং প্রথমটার জন্য কি রেশিও হবে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 0 আর ডিভাইডেড বাই -40 সামথিং ডিভাইডেড বাই মাইনাস, যে আমরা এটা মিনিংলেস এই জন্য এটাকে আমরা নেই। দ্বিতীয়টা 16 রাইট হ্যান্ড সাইড আর ডিভাইডেড বাই এই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে ভাগ করতেছি, তাহলে 16/1 ইকুয়াল টু 16। 3 নাম্বার ক্ষেত্রে 8 ডিভাইডেড বাই 0, এটাও মিনিংলেস, সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, সেটাও হবে না। এবং 3 লাস্টেরটা হচ্ছে এটা 24 ডিভাইডেড বাই 24 কে ভাগ করতেছি 1 দিয়ে, এটা হচ্ছে 24। এইভাবে করেছি। সুতরাং এখানে আছে 16 আর 24 আমরা রেশিও পেয়েছি। এই দুইটা রেশিওর মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমরা সিলেক্ট করব। তাহলে এন্টারিং ভেরিয়েবলস হচ্ছে এই বরাবর x1 আর মিনিমাম রেশিও হচ্ছে এই বরাবর, এইটা 16। সুতরাং এইখানে যে পয়েন্টটাকে ইন্টারসেকশন করেছে সেটাই 1 রাখতে হবে, বাকিগুলোকে আমরা 0 করব এইটার সাহায্য নিয়ে। স্যার এখানে রেশিও কি শুধু পজিটিভ গুলো নিতে হ্যাঁ, বলছিলেন? শুধু পজিটিভ গুলো নিয়েছি। আচ্ছা, নেগেটিভ থাকলে ওইটা বাদ যাবে? হ্যাঁ, নেগেটিভ বা ইনফিনিটি বা আনডিফাইন এগুলো হলে এগুলো বাদ দেব। আচ্ছা, 1টাকে এখানে আমরা যে জায়গাতে এন্টারিং ভেরিয়েবলস এবং মিনিমাম রেশিও এসে যে লাইনে ক্রস করবে সেই লাইনটাকে বলি আমরা পিভট এলিমেন্ট, ELEMENT, পিভট এলিমেন্ট বা PE। কোনটাকে বললাম, এন্টারিং ভেরিয়েবলের ইভির যেটাকে আমরা, যেই পয়েন্টটাকে আমরা 1 করব, কারণ ইউনিট ম্যাট্রিক্সে নিতে আসলে 0 0 1 0 মানে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, একটা 1 থাকবে বাকি তিনটা 0 থাকবে। এখন কোনটা 1 হবে সেটা আমরা জানি না, তা কোনটা 1 হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের রেশিওর হেল্প নিয়েছি। রেশিও যেটাতে মিনিমাম থাকবে আর এন্টারিং ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্টটাতে মিনিমাম রেশিও হবে সেইটাকেই আমরা 1 করব, আর বাকিগুলা কি করব, বাকিগুলো অবশ্যই 0 করতে হবে। লাকিলি আমাদের এখানে এই 2 নাম্বার ইকুয়েশন এবং 3 নাম্বার ইকুয়েশনে দেখা যাচ্ছে এখানে 0 এবং এখানে 1 আছে। যেহেতু এটা 1 আর 0 আছে সেহেতু আমরা কি করব, দ্বিতীয় স্টেপে, পরের স্টেপে যে প্রথমে এই দুইটা লাইন লিখে ফেলব। এটাকে আমরা অনেক সময় নোট রাখার জন্য যে কাজটা করি, এই জিনিসটাকে বলি আমরা ইটারেশন 1 বা I1। এরপরেরটা যাবে I12, I2। ইটারেশন 1 এর ইকুয়েশন 1 হলে এটা হবে I11, এটা হবে I12, এটা হবে I13, I14। ইটারেশন 1 এর 1 নাম্বার ইকুয়েশন, ইটারেশন 1 এর 2 নাম্বার ইকুয়েশন, ইটারেশন 1 এর 3 নাম্বার ইকুয়েশন, ইটারেশন 1 এর 4 নাম্বার ইকুয়েশন। আমরা নেক্সট স্টেপে যাব হচ্ছে ইটারেশন 2 তে। ইটারেশন 2 তে যে প্রথমে যে কাজটা করতে হবে, পিভট এলিমেন্টটাকে 1 করতে হবে। প্রথম কাজ হচ্ছে পিভট এলিমেন্টটাকে 1 করতে হবে। লাকিলি আমাদের এই প্রবলেমটাতে পিভট এলিমেন্টটা 1 করা আছে আর অন্য একটা 0 করা আছে। সুতরাং আমাদের অবজেক্টিভ হচ্ছে যে 1 করা আর 0 করা। যেহেতু এটাকে 1 এবং 0 করা আছে, সরাসরি আমরা এখানে দেখো এটা হচ্ছে y2টা আমরা করে দিয়েছিলাম, এটা হচ্ছে I2। I2 তে এই
এই ইকুয়েশনটা 2 নাম্বার এবং 3 নাম্বার সরাসরি আমরা লিখে ফেলেছি। আর এটা আমি একটু নোট রাখতে পারি, I21 সরি I22 সমান I12 আর I23 সমান I13। কেন সমান? কারণ কেন এটা? কারণ এটা I1 এর 1 এবং 0 করতে হবে, আর এখানে করাই আছে, এই জন্য সরাসরি এটা 0 1 0 1 0 0 16 বসিয়ে দিয়েছি। আর ওয়াই 3 নাম্বার ইকুয়েশনে 0 0 1 0 1 0 8 এটা বসিয়ে দিয়েছি। এই দুটো আমার হয়ে গেল। এখন এখন যেটা করতে হবে, এই অংশে আমার 0 করতে হবে, এটাতে ছিল 1, আমার করতে হবে 0। এটাতে I14 এ 1 আছে, দেখতে পাচ্ছ কিনা? এটাকে আমার করতে হবে I24 এ 0 করতে হবে। তাহলে এটা 0 কি করা যায়? বীজগণিতের মতো করে আমরা করতে যাচ্ছি। I24 4 নাম্বার ইকুয়েশনটা আমার 0 করতে হবে। এটা 0 করার জন্য একটা করা যায়, I14 থেকে এটা বাদ দিব, অথবা I24 থেকে সরি এখানে একটা কাজ করতে হবে, আগের যে ইটারেশন 1 এর একটার সঙ্গে আরেকটা যোগ বিয়োগ গুণ ভাগ করে এই কাজটা করতে হয়। তাহলে আমরা ইচ্ছা করলে এই কাজটা করা যায়। দেখো একটু আমি করতেছি, 14 থেকে I212 বাদ দিচ্ছি, I14 থেকে 12 বাদ দিচ্ছি, তাহলে কি হবে? 0 থেকে 0 বাদ দিলে স্যার 1 থেকে 1 বাদ যাবে। 1 থেকে 1 বাদ। I14 থেকে I12 বাদ যাচ্ছে। স্যার মানে x এর মান x1 এর মান 1 - 1 করলে 0 হয়, ওইটা বলতেছি। হ্যাঁ, x1 এর মান হবে, কিন্তু p এর মানগুলো চিন্তা করো, p x1 x2 সবগুলোই তো চেঞ্জ হবে, শুধু তো একটা কোএফিসিয়েন্ট থেকে একটা কোএফিসিয়েন্ট বাদ দিয়ে দাও। পুরো লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড বাদ যাবে, পুরো রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বাদ যাবে, সেভাবে করতে হবে। তাহলে যেটা হচ্ছে দেখো, I14 এরটা চিন্তা করো, I14 মানে এই ইকুয়েশনটা চিন্তা করো, রাইট হ্যান্ড সাইডে আছে 24, আর I12 তে রাইট হ্যান্ড সাইড আছে 16। তাহলে 24 থেকে 16 বাদ দিলে কত থাকবে? 8। 8। এই দেখো ইটারেশন 2 তে আমরা এটা 8 বসিয়েছি, I24 এ যে 8 বসিয়েছি রাইট হ্যান্ড সাইডে। আর আস্তে আস্তে লেফট হ্যান্ড সাইডের কথা চিন্তা করো, 1 থেকে 0 বাদ দিলে কত থাকবে? যেটা থাকবে সেটা এসে বসছে এখানে। 0 থেকে 0 বাদ দিলে যেটা হবে সেটা এসে বসছে এই পরেরটা আগেরটাতে, এরকম করে। আর 0 থেকে সরি এইটা y1 এরটা 0 থেকে 1 বাদ দিয়েছি ইটারেশন 1 এর, সেটা হয়ে গেছে -1, এই জন্য এখানে -1 আসছে। আর একইভাবে x2 এর ক্ষেত্রে 2 থেকে 0 বাদ দিলে 2, এইভাবে আমরা সবগুলো বসিয়েছি। এটা হলো I24 গেল। I34 কিভাবে হবে? সরি, I14 কিভাবে হবে? 21 I21 এ কি আছে দেখো, I11 এ কি ছিল? -40 ছিল। তাহলে -40টাকে আমি 0 করতে চাই বীজগণিতের মতো করে। তাহলে স্যার কি? I12 কে 40 দ্বারা গুণ করে যোগ করতে হবে। ফাইন, এটাই করতে হবে। দেখো I21 ইকুয়াল টু I11 ইন্টু সরি I12 কে 40 দিয়ে গুণ করলাম, আর এটার সঙ্গে যোগ করলাম I11, তাহলেই হয়ে যাবে। I21 রে 40 দিয়ে গুণ করলে কি হবে? p এর ক্ষেত্রে 0 রে 40 দিয়ে গুণ করলে শূন্যই হবে, এটার সাথে 1 যোগ করলে 0 × 40 + 1 = 1। এই যে এই 1, একইভাবে এই শূন্যটা কিভাবে আসছে? x1 এর শূন্যটা আসছে 1 × 40 - 40,
এই এটা করলে এটা চলে আসে 0, আর -30 কেমনে আসলো? 0 রে 40 দিয়ে গুণ করে -30 যোগ করলাম, তাহলে -30 আসলো। আবার 1 কে 40 দিয়ে গুণ করে 0 এর সাথে যোগ করলাম, এই জন্য y1 এর ক্ষেত্রে 40 আসলো, y2 0 হলো, y3 0 আসলো। পি এর ক্ষেত্রে কিভাবে 640 হলো? কারণ হচ্ছে রাইট হ্যান্ড সাইডে 16 ছিল, ওয়াই i1 2 তে রাইট হ্যান্ড সাইডে 16 ছিল, এটাকে 40 দিয়ে যোগ গুণ করে আবার 1 নাম্বার ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইড যোগ করতে হবে। তাহলে কি হলো? সেটা 16 × 40 640 যোগ 0 সমান সমান 640, এখানে আসছে 640। এই হয়ে গেল ইটারেশন 2। ইটারেশন এই নোটগুলো এখানে আমরা i22 সমান i12, i23 সমান i13, এই জিনিসগুলো নোটগুলো তোমরা লিখে রাখতে পারো, মানে এটা পরীক্ষায় দেওয়ার জরুরি না, কিন্তু তোমাদের বোঝার জন্য এই জিনিসটা জরুরি। এভাবে সেকেন্ড স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ এখনো হয় নাই, আমরা বেসিক ভেরিয়েবল গুলো দিতে হয় সবার শেষে। তাহলে এখানে বেসিক ভেরিয়েবল কোনটা কোনটা আছে দেখি আমরা। পি এর পি হতে পারে, x1 হতে পারে, আগে y1 ছিল, y1 আর এখন হবে না যেহেতু এখানে একটা 40 চলে আসছে, সুতরাং y2 হবে, y3 হবে। তাহলে কোনটাতে 1 আছে সেই হিসাবে p x1 y2 y3, p সমান 640। এই দ্বিতীয় ইটারেশনে আমরা পাচ্ছি p সমান 640, x1 সমান 16, x2 সমান সরি y2 সমান 8, y3 সমান 8, আর x1 সমান 0, y1 সমান 0। এখনো আমাদের প্রফিট বাড়ানোর সুযোগ আছে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ ফাংশনে এখন একটা নেগেটিভ আছে, সুতরাং আমাদের পরের স্টেপে যাওয়ার সুযোগ আছে। পরের স্টেপে যাওয়ার আগে আমাদের কয়েকটা কাজ করতে হয়। এন্টারিং কলাম বের করতে হয়, সরি এন্টারিং ভেরিয়েবলস বের করতে হয়। এন্টারিং ভেরিয়েবলস যেহেতু একটাই আছে নেগেটিভ, সুতরাং x2 হবে। তারপর হচ্ছে আমরা রেশিও বের করতে হবে। রেশিও বের করে মিনিমাম রেশিও যেটা থাকবে সেটাকে আমরা মিনিমাম রেশিও যেটা থাকবে সেইটাকে আমরা 1 তৈরি করব। এইখানে আমরা একটু ওকে, এটা হচ্ছে আমাদের i2 ইটারেশন 2, এটুকু আমরা তৈরি করলাম। এখন যেহেতু এখনো এখানে একটা x2 এর ক্ষেত্রে নেগেটিভ আছে, সুতরাং আমাদের পরের স্টেপে যাওয়ার সুযোগ আছে। পরের স্টেপে যাওয়ার জন্য আমাদের প্রথমে এন্টারিং ভেরিয়েবলস বের করতে হয়। তাহলে x2 হচ্ছে ev, এটা। এখন পিভট এলিমেন্ট কোনটা হবে সেটার জন্য আমাদের রেশিও জানতে হয়। রেশিও ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বাই কোএফিসিয়েন্ট। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ইভি, এন্টারিং ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো। তাহলে এটা 640 ডিভাইডেড বাই -30, এই জন্য এটা আনডিফাইন্ড নেইনি। এটা হচ্ছে 16 ডিভাইডেড বাই 0, এটাও আনডিফাইন্ড নেওয়া হয়নি। আর এটা হচ্ছে 8/1 ইকুয়াল টু 8, আর এটা হচ্ছে 8/2 ইকুয়াল টু 4। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই রেশিও এই দুইটার মধ্যে 4টা মিনিমাম। সুতরাং এই মিনিমাম আর এন্টারিং ভেরিয়েবল যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হবে পিভট এলিমেন্ট। সুতরাং এইখানে ইন্টারসেক্ট করেছে এই 2 এর ক্ষেত্রে, সুতরাং এইটাই হবে পিভট এলিমেন্ট, পিই। সুতরাং পরের স্টেপে যে কাজ করতে হবে, পিভট এলিমেন্টটাকে 1 করে বাকিগুলোকে 0 করতে হবে। পিভট এলিমেন্টকে 1 করে বাকিগুলোকে 0 করতে হবে। সুতরাং
i3 তে যদি আমরা শুরু করি, ইকুয়েশন নাম্বার 1 2 3 4, এখন e x1 x2 y1 y2 এবং y3 এগুলোর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আসবো। i3 তে প্রথমে কাজ হচ্ছে পিভট এলিমেন্টটাকে 1 করা। তাহলে এটাকে 1 কিভাবে করব? 2 আছে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে তো এটা 1 হয়ে যাবে। সুতরাং p এর ক্ষেত্রে 0 কে যদি 2 দিয়ে ভাগ করি এটা হবে 0। এটা 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে। আমরা এখানে নোট লিখতে পারি i3 4 সমান i24 ভাগ 2 দিয়ে ভাগ করলাম। x1 এর এটা 0 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0, x2 এর ক্ষেত্রে 2 আছে, 2 দিয়ে ভাগ 1, -1 আছে, এটা হবে -half 1/2, y2 সমান 0 আর y3 সমান শুধু হাফ। রাইট হ্যান্ড সাইডে 8 ছিল, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। এই হয়ে গেল আমাদের i34 আমরা পেয়ে গেলাম। এখন বাকিগুলোকে আমার এই x1 x2 এর বাকিগুলোকে আমার 0 করতে হবে। লাকিলি 2 নাম্বার ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে, সুতরাং যেহেতু 0 আছে সরাসরি আমরা বসিয়ে দিই 0 1 0 1 0 0 16, এটা আমরা বসিয়ে দিলাম। এখন এই বাকি এটা আমরা নোট যদি রাখতে চাই i32 সমান i22, এটা আমরা এইভাবে লিখে ফেলেছি। আর i31 টাকে আগের মতোই যদি আমরা করতে চাই যে i31 সমান i34, এইটাকে আমরা 30 দিয়ে গুণ করে i32 যোগ করি। 30 দিয়ে গুণ করে যদি i32 যোগ করি তাহলে কি হচ্ছে, এইটাকে আমরা পুরো এটাকে 30 দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করে আর আগের যে i3 এইটা যোগ করব, 30 দিয়ে গুণ করব। সুতরাং 0 কে 30 দিয়ে গুণ করলে 0 আর আগে ছিল 1, সুতরাং 1। এটাকে 30 দিয়ে গুণ করলে 0 আর আগে ছিল 0, তাহলে এটা 0। 1 কে 30 দিয়ে গুণ করলে হবে 30 আর -30, সুতরাং এটা 0। y1 হচ্ছে 40, তাহলে -half কে আমরা যদি 30 দিয়ে গুণ করি তাহলে কত হবে? -15, আর আগে ছিল +40, 40 এর থেকে 15 বাজে 25। y2 হচ্ছে 0 কে 30 দিয়ে গুণ করলে এটাও 0, আর হাফ কে 30 দিয়ে গুণ করলে 15 আর আগে ছিল 0, এটা হবে 15। আর 4 কে 30 দিয়ে গুণ করলে 120 আর আগে ছিল 640, 120 আর 640 হচ্ছে 760। এই হয়ে গেল 1 নাম্বার। স্যার i31 এর ওখানে কি হচ্ছে i34 আর i32 হবে, মানে ওই ইকুয়েশনটা যে লিখছেন? আচ্ছা 32 হবে না, i31 হবে। i21 সরি i21 টা যোগ করব। স্যার 21 হবে? হ্যাঁ i21 যোগ করব, আগেরটা তার যোগ করব। আগেরটাও তো যেটা 34 লেখা সেটাও তো 34 টা ঠিকই আছে স্যার, ওটাও তো 24 হবে না? না 34। এই লাইনে যেটাকে আমি পিভট এলিমেন্ট করলাম, পিভট এলিমেন্টকে 1 করার পরে যে লাইনটা পাবো সেটাই হবে বেসিক লাইন। এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আগেরটার সঙ্গে এটার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এটা হচ্ছে পিভট এলিমেন্টের যে ইকুয়েশনটা সেটাকেই আমরা বেসিক ধরে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তোমরা আগেরটাতে দেখো। বুঝতে পারছি স্যার। আমি যদি স্যার i31 টা যদি নিতেই চাই স্যার, তাহলে কি স্যার i23 এর সাথে যদি 30 গুণ করে স্যার
I21 এর আই সাথে টু যোগ থ্রির করতাম তাহলে সঙ্গে করা যাবে না, i23 সাথে কেন করা যাবে না? পরের ইকুয়েশনে বেসিক ইকুয়েশন কোনটা সেটার হেল্প নিতে হবে। 3 নাম্বার স্টেপে যে সর্বপ্রথম আমাদের পিভটটাকে 1 করতে হবে এবং ওইটার সাহায্য নিয়ে অন্যগুলোকে 0 করতে হবে। আচ্ছা সুতরাং i34 এর সাহায্য নিয়ে অন্যগুলোকে 0 করতে হবে, অথবা যদি সরাসরি আগেরটার সাথে সমান সমান হয় সেটা লিখতে হবে। এই জন্যই এখানে আমরা এই 3 4 এর সাহায্য নিচ্ছি। একইভাবে i33 এটাকে ওই এখানে আছে 1, এটাকে করতে হবে 0। তাহলে আইদার i34 থেকে এটা বাদ দিতে পারে অথবা i23 থেকে এটা বাদ দিতে পারে। i23 থেকে i34 বাদ দিলাম। কেন এটা করলাম? কারণ রাইট হ্যান্ড সাইডে যদি আমি বড়টা থেকে ছোটটা বাদ দেওয়ার চেষ্টা করব তাহলে আমার একটা স্টেপ কমে যাবে। যদি এটা রাইট হ্যান্ড সাইডে নেগেটিভ চলে আসে তাহলে আমাদের স্টেপ একটা বেড়ে যায়। সুতরাং রাইট হ্যান্ড সাইডে যেন নেগেটিভ না আসে সেই জন্য আমি i23 থেকে i34 বাদ দিলাম। এটা মানে হচ্ছে i34 এর আমার হেল্প নিতে হবে এটাকে করার জন্য। সুতরাং এই i23 তে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0, এটাতেও 0, এটাতেও 0, এটাতে হবে প্লাস হাফ প্লাস হাফ, 1 1, এটা হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ, এটা হচ্ছে 4। ঠিক আছে, এই হলো। এখন তাহলে বেসিক ভেরিয়েবল কি কি হবে? বেসিক ভেরিয়েবলস হবে সো p প্রথমটা তো হবে p, পরেরটা হবে x1 x1, x2 না x2 x2 না হবে না, এখানে y2 হবে y2, এখানে হবে x2। x2 কেন y2 আগে হলো? কারণ y2 3 নাম্বার ঘরে 1 আছে, সুতরাং এখানে এই 3 নাম্বার ইকুয়েশনে y2 হবে। আর x2 4 নাম্বার ঘরে 1, সুতরাং এই 4 নাম্বার ইকুয়েশন এখানে। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি p সমান 760, x1 সমান 16, x2 সমান 4 এবং y2 সমান 4, আর y1 আর y1 আর y3 সমান 0। এইটাই হবে এখানকার আনসার। কারণ হচ্ছে এর পরে আর এই প্রফিট বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে প্রফিট অবজেক্টিভ ফাংশনে এখানে আর কোনো নেগেটিভ নেই, সুতরাং আমাদের প্রফিট আর কোনো বাড়বে না। এইটাই হবে আমাদের অপটিমাম সলিউশন, এটাই হবে আমাদের অপটিমাম সলিউশন। এই যে এই হচ্ছে অঙ্কটা এখানে করা আছে, দেখো এটুকু হচ্ছে i1, এটুকু হচ্ছে i2, এটুকু হচ্ছে i3। একবারেই অঙ্কগুলো করা যায়। কেন আমরা পরেরটাতে যাব এইটুকু একটু মাথায় রাখতে হবে। যখনই আমাদের অবজেক্টিভ ফাংশনের জন্য নেগেটিভ থাকবে সুতরাং আমাদের পরের স্টেপে পরের ইটারেশনে যেতে হবে। এখানে দুইটা ছিল, এই জন্য আমার কোনটাকে আমি এন্টারিং ভেরিয়েবল ধরবো, দুইটা নেগেটিভ যেহেতু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম নেগেটিভ যেটা সেটাকে আমাদের এন্টারিং ভেরিয়েবল কনসিডার করতে হবে। তারপরে এটা করে আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে যাওয়ার জন্য এন্টারিং ভেরিয়েবলস লাগবে, প্লাস হচ্ছে পরে রেশিও বের করতে হবে। আর রেশিও আর এন্টারিং ভেরিয়েবল যেখানে যাবে সেটা হবে পিই, পিভট এলিমেন্ট। এখানে পিভট এলিমেন্ট ছিল 1 নম্বর ইটারেশন 1 এ, এটা ছিল পিই। তারপরে এটাকে 1 রেখে পরেরটা শুরু করতে হবে। সুতরাং i22টা হবে বেসিক, এটা সাহায্য নিয়ে অন্যগুলোকে 0 করতে হবে, এটাকে 0 করতে হবে, এটা 0, এটা 0 করতে হবে। একইভাবে এখানেও যেহেতু নেগেটিভ আছে ইটারেশন 2 তে, সুতরাং আমার ইটারেশন 3 যাওয়ার সুযোগ আছে। এটাকে এন্টারিং ভেরিয়েবল করে আমার আবার রেশিও বের করেছি, মিনিমাম রেশিও দিয়ে এটা হবে পিভট এলিমেন্ট। এইটাকে পরের রেশিওতে আমার 1 করেছি এবং অন্যগুলোকে করেছি, করে আমরা বের করেছি।
সরি, এভাবে অঙ্কটা শেষ করতে হবে। শেষ করে আর ফাইনালি আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে, ওকে, ফাইনালি আমাদের হচ্ছে এভাবে করে যে শেষে আমরা এই জিনিসটা লিখি যে since there are no negative values in step 3 so the optimum solution is p equal to 760, x1 হচ্ছে 16, x2 হচ্ছে 4, y1 y2 0, y2 4, y3 0। এটাই হচ্ছে, খালি এই কথাটুকু লিখতে হবে। যেহেতু আমাদের আর নেগেটিভ ভ্যালু নেই, তার মানে আমাদের প্রফিট বাড়ানোর আর কোনো সুযোগ নেই, সুতরাং এইটাই হবে অপটিমাম সলিউশন। কারণ আমাদের x1 x2 দুইটা ডিসিশন ভেরিয়েবল ছিল, এই দুটো ভেরিয়েবলের মানই আমরা পেয়ে গিয়েছি। এই হচ্ছে সিমপ্লেক্স মেথড। এই এই শীটটা তোমাদের দিয়ে দেওয়া আছে। নেক্সট ক্লাসে আমি আরেকটা তোমাদের সিমপ্লেক্স মেথড দেখাবো, দেখানোর পরে মোটামুটি করব, আমরা সিমপ্লেক্স শেষ করব। নেক্সট ক্লাসে আরেকটা সিমপ্লেক্স মেথড দেখাবো, দেখানোর পরে সিমপ্লেক্স মেথড শেষ করব। সুতরাং এই এর মধ্যেই যারা বুঝো বা বুঝো না তারা দেখে নিবা, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি র্যান্ডমলি কয়েকজনকে ডাকতেছি, তোমরা প্রেজেন্ট আছো কিনা জানবো। প্রথমে ফুডের 36, Yes, sir. 28, Yes, sir. 16 এর 15, Yes, sir. রেগুলার 20, Present, sir. 33, 33 নাই? ওকে, এগ্রি ইঞ্জিনিয়ারিং 44, Yes, sir. 25, Yes, sir. Sir. 59, Yes, sir. Yes, sir. 21, Yes, sir. 54, sir. 54, Yes, sir. Achi sir, 54. 46, Yes, sir. 75, Yes, sir. Riyadh 36, Yes, sir. 21, Yes, sir.